এরপর হচ্ছে দেখবো আমরা মৌলের তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় আইসোটোপ টপিক। তো প্রথমে আমরা দেখব যে তেজস্ক্রিয়তা কাকে বলে। কোন মৌলের পরমাণু, সরি এখানে বানান ভুল হয়ে গেছে, কোন মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরণ ধর্মকে ওই মৌলের তেজস্ক্রিয়তা বলে। মানে আমরা একটা কোনো মৌল, ওটা থেকে যদি দেখি যে হচ্ছে মৌলের পরমাণু বা আইসোটোপ দিয়ে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কোনো রশ্মি বিকিরণ হচ্ছে চারপাশে, তখন আমরা সেই অবস্থাটাকে বলবো তেজস্ক্রিয়তা। তো এই যে রশ্মিগুলা বের হয়, এই রশ্মিগুলো যে বের হয় তেজস্ক্রিয়তার সময়, ওগুলোকে তো তেজস্ক্রিয় রশ্মি বলবো। তো এই তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে তিন প্রকার, আলফা, বিটা আর গামা রশ্মি। তো এই ক্ষেত্রে আমরা দেখবো একটু এই তেজস্ক্রিয় রশ্মিগুলোর সাধারণ বৈশিষ্ট্য, তিনটা রশ্মিরই সাধারণ বৈশিষ্ট্য আছে কিছু, সেগুলো হচ্ছে দেখো, এরা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, যে গ্যাসের মধ্য দিয়ে যায় তাকে আয়নিত করতে পারে, আর অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে ওদের তিনটা সাধারণ বৈশিষ্ট্য। এখানে দেখো যে মেইন যেগুলো, সেগুলোতে কিন্তু ওরা বইতেই হচ্ছে তোমার বোল্ড করে দিছে, যে অস্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে যেতে পারে, আয়নিত করতে পারে যে গ্যাসের ভিতর দিয়ে যাবে তাকে, আর হচ্ছে অন্ধকারে রাখলে ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করতে পারবে। এবার আমরা দেখবো হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। কোনো উচ্চগতি সম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্বারা অপর কোনো পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করলে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে নতুন নিউক্লিয়াস যুক্ত নতুন মৌলের পরমাণুর যখন উদ্ভব ঘটে তখন তাকে নিউক্লিয় বিক্রিয়া বলে। মানে নিউক্লিয় বিক্রিয়াটা কি, তোমার হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসকে তুমি আরেকটা উচ্চগতি সম্পন্ন পরমাণুর নিউক্লিয়াস দিয়ে আঘাত করবা, তো তখন কি হবে, ওই ওই নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে নতুন আরেকটা পরমাণু হচ্ছে তোমার উৎপন্ন হবে। তো সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। তো এই নিউক্লিয় বিক্রিয়া তিন প্রকার, একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয় ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন। তো আমরা প্রথমে হচ্ছে দেখবো নিউক্লিয় ফিশন বিক্রিয়া। নিউক্লিয় ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে কি বলছে, যে অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণু উচ্চগতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করে কাছাকাছি পারমাণবিক ভর বিশিষ্ট দুটি ভিন্ন মৌলে উৎপন্ন করাকে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন বলে। ফিশন মানে হচ্ছে বিভাজন, মানে ভেঙে ফেলা। তোমার একটা নিউক্লিয়াসকে তুমি আঘাত করে ওটা ভেঙে তোমার দুইটা হচ্ছে খন্ড খন্ড নিউক্লিয়াসে তোমার ওটা পরিণত হয়। তো ফিশন মানে হচ্ছে ভাঙা, এইটুক মনে রাখবা। আর ফিউশন মানে হচ্ছে জোড়া লাগানো। এখানে কি বলছে, দুটি ক্ষুদ্র নিউক্লিয়াসকে অত্যাধিক উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট নতুন মৌলে পরিণত করার বিক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বা থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। ফিউশনের ক্ষেত্রে কি হবে, দুইটা নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় আরেকটা নিউক্লিয়াস তৈরি করবে। আর ফিশনের ক্ষেত্রে কি হবে, একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুইটা ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। এটা হচ্ছে দুইটার পার্থক্য। এই দুইটা বাদে যেটা থাকবে ওটা ট্রান্সমুটেশন বিক্রিয়া, দাগা দিবা। এই দুইটা বাদে যেটা থাকবে ওটাই হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, ঠিক আছে। এখানে হাইড্রোজেনের তিনটা আইসোটোপের কথা বলছে, দেখো হাইড্রোজেনের তিনটা আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে কি বলছিলাম, প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা দেখো সবগুলার এক এক এক, উপরে দেখো ভর সংখ্যা 1 2 3 দেওয়া। তো যেটা হচ্ছে হাইড্রোজেন 1 1, ওর কোনো নিউক্লিয়াস, ওর কোনো ইয়ে নাই, নিউট্রন নাই। যেটার হচ্ছে ভর সংখ্যা 2, ওর একটা নিউট্রন আছে। যেটার ভর সংখ্যা 3, ওর হচ্ছে দুইটা নিউট্রন আছে, ঠিক আছে। এদের নাম যথাক্রমে হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। যেটার ভর সংখ্যা 1 ওটাকে বলবা প্রোটিয়াম, যেটার ভর সংখ্যা 2 ওটাকে বলবা ডিউটেরিয়াম, যেটার ভর সংখ্যা 3 সেটাকে বলবা হচ্ছে ট্রিটিয়াম। টুকে আমরা ডাই বলি, এটা স্বাভাবিক। তো ডাই থেকে ডিউটেরিয়াম, 3 হচ্ছে 3 থেকে ট্রিটিয়াম, এটা সহজেই মনে রাখা যায়। এরপর আমরা আসবো অরবিটালের আকৃতিতে। এটা কিছু গেছে না, দেখো এখন আমরা একটা পরমাণু, ওই পরমাণুর মধ্যে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের যে নিউক্লিয়াস থাকে, কক্ষপথ যে থাকে, একটা পরমাণু। তো এই যে ইলেকট্রনের কক্ষপথে হচ্ছে অরবিটাল থাকে, ওই অরবিটালের নাম আছে আবার এস, পি, ডি। এগুলো বেসিক কথাবার্তা, একদম ক্লাস মানে 6 7 থেকে এখন দেখি যে এই পরমাণু পড়ায়, আর পরমাণু ভেঙে কি কি আছে ওর ভিতরে, কোন শেলে কোন ইলেকট্রন থাকে, এগুলো হচ্ছে পড়ানো হয় তোমাদের। ইন্টারে তো এগুলো একদম মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা, এই জন্য আমি আর মানে আলাদা করে এস পি ডি কি ওটার ব্যাখ্যায় যাই নাই, ডিরেক্ট দিয়ে দিছি এখানে যে অরবিটালের আকৃতি। তো তোমার এস যে অরবিটালটা থাকবে ওটার আকৃতি হবে হচ্ছে গোলাকার, পি অরবিটাল থাকবে হচ্ছে ডাম্বেল আকার, আর ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। এই তিনটা একদম মানে 100% জানাই লাগবে, যে কোনো সময় চলে আসতে পারে পরীক্ষায়, আসবেই বলা যায়।
এবার হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এই যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এটা নিয়েও বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিছে, তাদের বিভিন্ন নীতি নিয়ম দিয়ে তারা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করছে। সেগুলো আমরা এখন দেখবো। আউফবাউ কি বলছে, হুন্ড কি বলছে, পাউলি কি বলছে, এগুলো দেখবো। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতির যে মূল কথা সেটা হচ্ছে ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করে। এটা একটা সিম্পল ব্যাপার। এখন তোমার শক্তি যতটুকু, তুমি ওই অনুযায়ী তো উপরে উঠতে পারবা, তাই না? তুমি দেখা গেল যে হচ্ছে 1 কেজি খাইতে পারো, তোমাকে যদি হুট করে 3 কেজি খাওয়াই দেয়, তুমি কি নিতে পারবা? পারবা না তো। তুমি ফার্স্টে 1 কেজি খাবা, তারপরে 2 কেজি খাবা, তারপরে গিয়ে 3 কেজি খাবা। আগেই তো হচ্ছে 3 কেজি প্রথমেই তো খেতে পারবা না। তো সেটাই বলছে যে প্রথমে নিম্ন শক্তিতে যাবে, আস্তে আস্তে তারপর হচ্ছে শক্তির উচ্চক্রম অনুসারে ও হচ্ছে পরের ধাপে উঠবে। এরপর পাউলির বর্জন নীতিতে কি বলছে যে একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। কমপক্ষে যে কোনো একটার মান অসমান হয়। আমরা ওই যে কোয়ান্টাম সংখ্যা পড়ে আসছিলাম না, ওখানে যেগুলো ছিল যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ওগুলো যে পড়ে আসলাম, ওখানে যে 4টা কোয়ান্টাম সংখ্যা, একটা ইলেকট্রনের পরমাণুর হচ্ছে দুইটা ভিন্ন ইলেকট্রনের ক্ষেত্রে কখনোই হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না, যে কোনো একটা মান তোমার চেঞ্জ হবেই। এটাই বলছে পাউলি। আর হুন্ড কি বলছে? হুন্ড বলছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হয়। হুন্ড কি বলছে তোমার, ধরো ইলেকট্রনগুলো তো এরকম হচ্ছে এক একটা রুমের মধ্যে থাকে না, তো একটা রুমে তোমার সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, তো প্রথমে কি হয়, ধরো এটা হচ্ছে আমি 3টা ঘর নিলাম, তো প্রথমে ইলেকট্রন কি করবে, এখানে ঢুকবে, ঢুকার পরে আরেকটা ইলেকট্রন ওর কাছে আসলো, সে কি করবে, যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরের ভিতর ঢুকে যাবে। তারপরে আরেকটা ইলেকট্রন আসলো, সে যেটা ফাঁকা পাবে ওটাতে ঢুকবে, ঢুকার পরে আবার যখন আরেকটা আসে তখন তো 3টা রুমে ফিল আপ হয়ে গেছে, তো তখন ও কি করবে, এই যে রুমে একটা ইলেকট্রন আছে সেই একটা রুমে ঢুকবে, কিন্তু সে উল্টা ভাবে ঢুকবে, মানে একজনের হচ্ছে মাথা থাকবে উপরের দিকে, আরেকজনের মাথা থাকবে নিচের দিকে, এরকম বিপরীত স্পিন যুক্ত হয়ে ঢুকবে, একটার মাথা উপরে থাকবে আরেকটার মাথা নিচে থাকবে। এটাই বলছে যে ইলেকট্রন সবসময় হচ্ছে অযুগ্ম অবস্থায় থাকতে পছন্দ করে, মানে চাপে না পড়লে কখনোই হচ্ছে যুগ্ম অবস্থায় থাকে না তারা। ঠিক আছে, যেমন ঘরের মধ্যে অনেকগুলো ভাই বোন থাকলে দেখা গেল যে বড় ভাই বোন যারা থাকে ওদের হচ্ছে আলাদা স্পেশাল রুম দেওয়া হয়, আর হচ্ছে ছোটদের দেখো না যে আস্তে আস্তে যখন ওইগুলো আবার বড় হয় তখন হচ্ছে বাবা মা থেকে তারা আবার হচ্ছে ভাই বোনদের সাথে থাকা শুরু করে। এর আগ পর্যন্ত কিন্তু ভাই বোনরা আলাদা আলাদা একা একা রুমেই হচ্ছে থাকে। তো ইলেকট্রনের ক্ষেত্রেও সেম অবস্থা, যে ও এসে প্রথমে একা একা একটা রুম দখল করবে, যখন দেখা গেছে যে সংখ্যা অনেক হয়ে গেছে তখন আস্তে আস্তে হচ্ছে একই রুমের মধ্যে ওরা থাকা শুরু করে, কিন্তু স্পিন বিপরীত দিকে হয়, একটা হচ্ছে একটার মাথা একদিকে থাকে আর একটার পা ওইদিকে থাকে, এই হচ্ছে কথা। এরপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। এখন এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, এগুলার হচ্ছে তোমার কিছু নাম আছে। তো এই রশ্মিগুলার হচ্ছে কিছু নির্দিষ্ট নাম আছে, যে হচ্ছে কত ন্যানোমিটার হলে হচ্ছে এই রশ্মিটার নাম কি হবে এই ক্ষেত্রে। তো দেখো আমি এখানে একটা শর্টকাট দিছি, আমার বাড়ি মাগুরায়, তো হচ্ছে সেজন্য মাগুরা দিয়ে শর্টকাটটা হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে দেখতে, যে মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়। তো এই মাগুরার মতে হচ্ছে আমরা পড়বো মহাজাগতিক রশ্মি, গতে পড়বো হচ্ছে গামা রশ্মি, রতে পড়বো হচ্ছে রঞ্জন রশ্মি, অতীতে পড়বো হচ্ছে অতিবেগুনি রশ্মি, দৃশ্যতে পড়বো হচ্ছে দৃশ্যমান আলো, অবচেতনে পড়বো হচ্ছে অবলোহিত রশ্মি, মনের ক্ষেত্রে পড়বো মাইক্রোওয়েভ রশ্মি, আর রাঙার ক্ষেত্রে পড়বো হচ্ছে রেডিও ওয়েভ। হ্যাঁ, এটা হচ্ছে একদম সিরিয়ালি, এটা যদি মানে এই শর্টকাটটা মনে রাখতে পারলেই হচ্ছে সিরিয়ালি সবগুলো তোমরা মনে রাখতে পারবো। অনেক ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোন রশ্মিটি হচ্ছে কোন রশ্মির তোমার বড়, কি বলে ওটারে, ফ্রিকোয়েন্সি বেশি, কোন রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি, সেক্ষেত্রে এই সিরিয়ালটা যদি তোমার মাথায় থাকে তখন তুমি হচ্ছে সহজে অ্যান্সার করে দিতে পারবা। এখানে হচ্ছে আমি মান দিয়ে দিছি, দেখো সিরিয়ালি 0.4 5 নাম্বার ঘরে 5, 0.4 5 নাম্বার ঘরে 5 ন্যানোমিটার, এটা হচ্ছে মহাজাগতিক রশ্মির। গামা রশ্মির ক্ষেত্রে 0.305 থেকে 0.01 ন্যানোমিটার পর্যন্ত। এবার গামা রশ্মি মানে সবগুলোর দেখো লাস্টের মানটা মনে রাখলে কিন্তু হচ্ছে তোমার পরের গুলার প্রথম মান হয়ে যাচ্ছে। গামা রশ্মির ক্ষেত্রে মনে রাখবা 0.01 ন্যানোমিটার, রঞ্জনের ক্ষেত্রে মনে রাখবা 10 ন্যানোমিটার, অতিবেগুনির ক্ষেত্রে মনে রাখবা 380, দৃশ্যমান আলোর ক্ষেত্রে মনে রাখবা 780,
অবলোহিতর ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে 1 মিলিমিটার। অবলোহিতর ক্ষেত্রে হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। অবলোহিতর ক্ষেত্রে 1 মিলিমিটার মনে রাখবা। মাইক্রোওয়েভের ক্ষেত্রে 1 মিটার মনে রাখবা। রেডিও ওয়েভের ক্ষেত্রে 10 কিলোমিটার মনে রাখবা। এরকম একটা একটা মনে রাখবা, পড়তেও সহজ হবে। আর হচ্ছে এই শর্টকাটটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে সিরিয়ালি মনে থাকবে, পরীক্ষায় হচ্ছে আনসার করতে ইজি হবে। এরপর বলছে হচ্ছে দৃশ্যমান আলো। এখন দৃশ্যমান আলোরও আবার কতগুলো ভাগ আছে। আমরা তো আকাশে রংধনু দেখি, ওই 7টা রং ছাড়া অন্য কোনো রং আমরা দেখতে পারি না আকাশে, সেজন্য এগুলো হচ্ছে দৃশ্যমান আলো বলে। দৃশ্যমান আলোর রেঞ্জ আমরা পড়লাম হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। বারবার বলতেছি হচ্ছে এককটা মাস্ট, মানে একক মনে রাখাই লাগবে। এগুলা যদি মনে নাও থাকে, একক যদি ভুল হয় শেষ। একক ভুল হলে ওই এমসিকিউ বাদ। তো এখানে কি বলছে, দৃশ্যমান আলোর ক্ষেত্রে আমরা একদম সেই ক্লাস 2-3 থেকে শর্টকাট পড়ি কি, বেনিয়া সহ কলা পড়ি, অথবা হচ্ছে এই যে এখানে বলে দিছে ভিবগিয়র। প্রথমে হচ্ছে বেগুনি। বেগুনির ক্ষেত্রে 380 থেকে 424 এইটুক মনে রাখবা। এইটুক মনে রাখার পরে এই যে লাস্ট মানটা মনে রাখবা শুধু। নীলের ক্ষেত্রে কি 424 প্রথমটা থেকে আসছে, তারপর কি 450। আসমানের ক্ষেত্রে মনে রাখবা 500। সবুজের ক্ষেত্রে 575। হলুদের ক্ষেত্রে 590। কমলা 647। এট লাস্ট লাল হচ্ছে 780। এভাবে মনে রাখবা, তাহলে হচ্ছে মাথায় থাকবে। এখানে আমরা এতক্ষণ যে রশ্মিগুলোর নাম পড়লাম সেগুলোর কিছু ব্যবহার দিতে বলছে। ফ্রিকোয়েন্সি অত একটা মাথায় রাখা লাগে না, ব্যবহারগুলোই মেইনলি আসে তোমাদের পরীক্ষায়। তো দেখো, আমরা হচ্ছে রেডিও ওয়েভ হচ্ছে আমাদের কি কি কাজে ব্যবহার করা হয়। দেখো বলছে রেডিও টিভির সিগন্যাল আর হচ্ছে এমআরআই যন্ত্রে ব্যবহৃত হয়। রেডিও টিভির সিগন্যাল আর এমআরআই যন্ত্রে হচ্ছে তোমার রেডিও ওয়েভটা আমরা ইউজ করি। এমআরআই এর একটা ফুল মিনিং আছে। এমআরআই এর ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এর পরবর্তীতে এমআরআই টপিক আছে, তারপর আমি এখানে বলে রাখলাম। তো মনে রাখতে হবে রেডিও ওয়েভ ব্যবহার করা হয় কিসে, রেডিও টিভির সিগন্যাল আর এমআরআই যন্ত্রে। আর মাইক্রোওয়েভ হচ্ছে ওয়াইফাই, মোবাইল ফোনের সিগন্যাল মাইক্রো ওভেনে ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ তো মাইক্রো ওভেন এমনিই মনে থাকবে, বাড়তি মনে রাখবে কি ওয়াইফাই আর মোবাইল ফোন, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি বর্তমান যুগে সেটা। অবলোহিত অঞ্চল, রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ, ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়। ফিজিওথেরাপিটা মাস্ট মনে রাখবাই, অবলোহিত অঞ্চল দিয়ে ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়। আর অবলোহিত অপটিক্যাল মিল আছে, অ মনে রাখবা। দৃশ্যমান অঞ্চলে কি হয়, দৃশ্যমান অঞ্চলের আলো ব্যবহার করা হয় হচ্ছে সালোক সংশ্লেষণ ও বিশ্লেষণী রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয়। সালোক সংশ্লেষণ, উদ্ভিদ যে সূর্য থেকে আলোক রশ্মি গ্রহণ করে সেটা কিন্তু দৃশ্যমান, আমরা দেখতে পাই। উদ্ভিদ দৃশ্যমানের আলোই হচ্ছে তোমার নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করবে। আর বিশ্লেষণী পদার্থের পরিমাণ নির্ণয়ে হচ্ছে এই দৃশ্যমান আলো ব্যবহার করা হয় কেমিস্ট্রিতে। এরপর আসে হচ্ছে অতি বেগুনি বা ইউভি রে, এটাকে বলে হচ্ছে আলট্রাভায়োলেট। ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি, আমরা সেটাই জানি, সবাই জানি সেটা। ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট। এখানে আইআর মানে হচ্ছে ইনফ্রারেড। আইআর মানে কি ইনফ্রারেড, আইআর মানে হচ্ছে ইনফ্রারেড। এরপর যে এক্সরে অঞ্চল, এক্সরে বা রঞ্জন রশ্মি, হ্যাঁ ওখানে কিন্তু রঞ্জন রশ্মি বলছে। রঞ্জন রশ্মি মানে হচ্ছে এক্সরে, বিজ্ঞানী রনজেন আবিষ্কার করছিল এটা, সেজন্য আমরা বাংলায় রঞ্জন রশ্মি বলি। তো এক্সরে সবাই জানে, ছোট বাচ্চাও জানে যে মানে অসুস্থ হইলে এক্সরে করতে দেয় ডাক্তার। চিকিৎসা বিজ্ঞানে দেহের অভ্যন্তরের প্রতিচ্ছবি তোলার কাজে ব্যবহার করা হয়, এটা মনে রাখা লাগবে না, আলাদা করে সবার মনে থাকে। আর গামা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। খাদ্যশস্য অণুবীজ, দেখবা অণুজীব না কিন্তু অণুবীজ ধ্বংসে ব্যবহার করা হয় হচ্ছে গামা রশ্মি। এই ব্যবহারগুলো মনে রাখবা, পরীক্ষায় আসে। এরপরে বলছে পারমাণবিক বর্ণালীর কথা। পারমাণবিক বর্ণালী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছুরণ বর্ণালী আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। হ্যাঁ, তো বিচ্ছুরণ বর্ণালীটা সবসময় হচ্ছে উজ্জ্বল বর্ণের হয়, কারণ ওটা চারদিকে ছড়ায় যায়। বিচ্ছুরণ মানে হচ্ছে ছড়ানো, ওটা চারদিকে ছড়ায় যায়, ওটা উজ্জ্বল বর্ণের হয়। আর আলোক শোষণ বর্ণালী যেটা, এটা হচ্ছে কালো বর্ণের হয়। ঠিক আছে। আর এখানে হচ্ছে ইলেকট্রন যখন হচ্ছে এক স্তর থেকে আরেক স্তরে হচ্ছে লাফ দেয়, তখন কোন স্তর থেকে কোন স্তরে গেলে কোনটার কি নাম হয়, এই দেখো এই 6টা। একটা হচ্ছে লাইমেন, প্রথমে হচ্ছে লাইমেন। এটা মনে রাখার ক্ষেত্রে তোমরা লাইমেন বা আমার প্যাশন ব্র্যাকেট ফুন্ড হামফ্রেশ এরকম করেই মনে রাখছে। এটার শর্টকাট আসলে ওইরকম ভাবে হয় না, মনে থাকবে এমনিতেই, পড়তে পড়তে হয়ে যাওয়ার কথা।
এখন দেখো, যখন ইলেকট্রন N1 থেকে হচ্ছে N2, ইলেকট্রন যখন হচ্ছে তোমার N2 তে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে, সরি, N2 থেকে যখন N1 এ আসে, 2, 3, 4 থেকে যখন 1 নাম্বার ঘরে ইলেকট্রন হচ্ছে লাফ দিয়ে আসে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে লাইম্যান সিরিজ। যখন হচ্ছে 2 নাম্বার সেলে আসবে, তখন আমরা ওটাকে বলবো হচ্ছে বামার সিরিজ। 2 মানে বাই, বামার সিরিজ বলি। 3 নাম্বার ঘরে আসলে ওটাকে বলবো হচ্ছে প্যাসচেন। 4 নাম্বার ঘরে আসলে বলবো ব্র্যাকেট। 5 নাম্বার ঘরে আসলে বলবো ফুন্ড। আর 6 নাম্বার ঘরে আসলে বলবো হার্মফ্রেশ। এখন নিশ্চয়ই তারা হচ্ছে 6 নাম্বার ঘরে হচ্ছে কোত্থেকে আসবে, শেল 8, 7, 8 বা 9 থেকেই আসে। তো তোমার N1 যা হবে, N2 হচ্ছে তার থেকে বড় হবে, এটা মাথায় রাখবা। N1 যেটা হবে, N2 হচ্ছে তার থেকে বড় হবে। N1 এর মান যখন 1, তখন হচ্ছে লাইম্যান সিরিজ। N2 এর মান 2 হলে বামার, 3 হলে প্যাসচেন, 4 হলে ব্র্যাকেট, ফুন্ড হচ্ছে 5 ফুন্ড, মনে রাখে, FF 5 ফুন্ড, এভাবে মনে থাকবে। আর হার্মফ্রিশ হচ্ছে 6। এখন দেখো, এই যে সিরিজগুলো হয়, কোনটা কোন অঞ্চলে হয়, এটা একটু মাথায় রাখার বিষয়, খুবই ইজি। প্রথমটা লাইম্যান সিরিজ হচ্ছে অতিবেগুনি অঞ্চলে দেখা যাবে। বামার সিরিজটা দৃশ্যমান, বাকি সবগুলো অবলোহিত। বামার সিরিজটা দৃশ্যমান, সেজন্য না সবার আগে হচ্ছে এই বামার সিরিজটাই হচ্ছে আবিষ্কৃত হয়েছিল। যেহেতু দৃশ্যমান আলো এমনিতেই আমরা চোখে দেখতে পারি, খালি চোখে দেখা যায়, এই জন্য ওর জন্য কোনো যন্ত্রপাতি দরকার হয় নাই। তো বিজ্ঞানীরা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত, যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম আবিষ্কৃত সিরিজ কোনটা, সেটা তোমরা দাগাবা হচ্ছে বামার। আর যদি বলে যে হচ্ছে সর্বপ্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসলে সেটাকে কোন সিরিজ বলে, তখন দাগাবা হচ্ছে লাইম্যান। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে আগে পড়বা, ভালো মতো বুঝবা যে কি চাইছে, তখন তারপর উত্তর করবা। যদি বলে সর্বপ্রথম আবিষ্কৃত সিরিজ কোনটা, সেটা হচ্ছে বামার সিরিজ। আর যদি বলে যে সর্বপ্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসলে তখন হচ্ছে কোন সিরিজ হয়, সেটা হবে হচ্ছে লাইম্যান সিরিজ, মাথায় রাখবা। এরপর বলছে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মি ব্যবহার। আমাদের হচ্ছে মেডিকেলে তোমার আইআর রশ্মির একটা ব্যবহার আছে, ইনফ্রারেড রশ্মি, ওটা। তো বলছে যে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মি ব্যবহারকে হচ্ছে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে নিয়ার আইআর, একটা হচ্ছে মিডল আইআর, আর একটা হচ্ছে ফার আইআর। তো নিয়ার আইআর এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে রেঞ্জ মনে রাখবা মাইক্রোমিটার দিয়ে, 0.78 থেকে 2.5 নিয়ার আইআর এর রেঞ্জ। নিকটবর্তী অবলোহিত রশ্মি, নিয়ার মানে নিকটবর্তী, এটা আমরা সবাই জানি। এরপর আসে হচ্ছে মিডল আইআর। মিডল আইআর এর রেঞ্জ 2.5, এটা আর মনে রাখবা না, শুধু 25 মনে রাখবা, লাস্টেরটা মনে রাখবা। প্রথমে শুধু 0.78 থেকে 2.5, এটা তো মনে রাখলা। এরপরে মিডল আইআর এর ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে 25, আর ফার আইআর এর ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে 1 মিলিমিটার, 25 থেকে 1 মিলিমিটার। একটা একটা করে মনে রাখবা, তাহলে হচ্ছে মাথায় থাকবে। ফার আইআর এর ক্ষেত্রে এখানে বলছে কি, যে স্নায়বিক রোগ আরোগ্য করার অধিক ক্ষমতা, এটা মনে রাখবা। ফার আইআর এর ক্ষেত্রে যে স্নায়বিক রোগ আরোগ্য করার ক্ষেত্রে ফার আইআর ইউজ করা হয়, মোটামুটি গেল এটা। আর হচ্ছে এখানে হচ্ছে মিডল আইআর কে বডি আইআর বলা হয়, এটা মনে রাখবা। মিডল আইআর হচ্ছে বডি আইআর নামে পরিচিত। ব্যাস এইটুক মনে রাখলেই হচ্ছে। তারপর এখানে কি বলছে, নিয়ার আইআর রশ্মির ক্ষেত্রে বলছে যে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন শোষিত অক্সিজেন কতটুকু আছে ওটা পরিমাপের জন্য হচ্ছে নিয়ার আইআর ব্যবহার করা হয়। যেহেতু নার্সিং অ্যাডমিশন টেস্ট রোগবালাই একটু বেশি আসতে পারে, তো রোগবালাইয়ের ক্ষেত্রে একটু মনে রাখলে ভালো হয় এগুলো। আর এটার ফুল ফর্মটা দেখে রাখতে পারো, ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি, ডিওটি। আর ফার আইআর ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে ব্যথা বেদনা উপশম, এইটুক মনে রাখবা, ব্যথা বেদনা উপশম, এইটুক মনে রাখ। এইটুক যেখানেই দেখবা ওখানে হচ্ছে ফার আইআর দাগাই দিয়ে চলে আসবা, ব্যথা বেদনার উপশম দেখলে ফার আইআর দাগাই দিয়ে চলে আসবা। আর এক্ষেত্রে ফার আইআর আইআর রশ্মি দ্বারা চিকিৎসা পদ্ধতি নিম্নোক্ত 2টা কৌশলে করা হয়। একটা হচ্ছে লো ইমিশন পদ্ধতি, আর একটা হচ্ছে হাই ইমিশন পদ্ধতি। লো ইমিশনের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে মাংসপেশি শক্ত হওয়া বা ফ্রোজেন শোল্ডার। এটার জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফার আইআর দিয়ে করা হয়। ফ্রোজেন শোল্ডারটা মাথায় রাখবা, ফার আইআর লো ইমিশন পদ্ধতিতে ফ্রোজেন শোল্ডার ফার আইআর ইউজ করা হয়, এটাই মনে রাখবা। লেজারেরটা এর মানে এর থেকে যেটা আসবে সেটা এটাই আসবে, ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার দেখেই হচ্ছে লো ইমিশন দাগাই দিবা। এরপর বললাম যে এমআরআই একটা টপিক আছে তোমাদের, তো এমআরআই এর পূর্ণরূপ এখানেও আমি আবার দিয়ে দিছি, যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তারপর হচ্ছে এনএমআর পরমাণুর কথা বলছে, যে সাধারণত এনএমআর পরমাণু নিউক্লিয়াসের বিজোড় সংখ্যক প্রোটনের বা নিউট্রনের চুম্বকীয় অনুরণন বা ম্যাগনেটিক রেজোনেন্সের উপর
ভিত্তি করে এমআরআই প্রতিষ্ঠিত হয়, এটা একটু মাথায় রাখবা। আর এনএমআর এর যে ফুল ফর্মটা আছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটা মাথায় রাখবা। এনএমআর এর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটা মাথায় রাখবা। এখন দেখো এমআরআই এর ক্ষেত্রে এখানে একটা সতর্কতা দিয়ে দিছে, সেটা হচ্ছে এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক থাকে, সেজন্য হার্ট পেসমেকার বা কৃত্রিম হৃদস্পন্দন যন্ত্র ব্যবহার করা যাবে না। মানে কারো যদি হচ্ছে হার্টের পেসমেকারটা কৃত্রিম হয়, ওটা খুলে তারপরে এমআরআই করতে হয়। না এছাড়া যে শ্রবণ সাহায্যকারী ধাতব যন্ত্র বা যে কোনো ধাতব পদার্থই যদি তোমার দেহে থাকে, সেটা খুলে তারপরে এমআরআই করতে হয়, নাহলে সমস্যা হয়। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শিখা পরীক্ষা। এখন দেখো শিখা পরীক্ষার ক্ষেত্রে কি হয়, একটা ওয়াচ গ্লাসে আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে ওখানে বিশুদ্ধ প্লাটিনাম তারের অগ্রভাগ বা দেয়াশলাই কাঠি একটু ডুবাবো, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবায়। সে ভিজা অংশটা হচ্ছে তোমার ওই যে বুনসেন বার্নারটা নিবা ওটার শিখার উপরে ধরতে হয়। তো ধরলে খালি চোখে হচ্ছে তোমার কোন আয়নটা কোন বর্ণ দেয় ওটা দেখার বিষয়। খালি চোখে দেখো তুমি এখানে পটাশিয়াম আয়নের কথা বলছে, ওটা হচ্ছে হালকা বেগুনি শিখা দিবে। পটাশিয়াম আয়ন হচ্ছে হালকা বেগুনি দিবে, কপার আয়ন দিবে হচ্ছে নীলাভ সবুজ শিখা, সোনালী হলুদ শিখা দিবে হচ্ছে সোডিয়াম আয়ন, আর ক্যালসিয়াম হচ্ছে দিবে ইটের মতো লাল শিখা। ক্যালসিয়াম আয়ন দিবে হচ্ছে ইটের মতো লাল শিখা, এটা মনে রাখতে হবে। আর কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে যদি করো পটাশিয়ামের ক্ষেত্রে হালকা বেগুনি থেকে এটা গোলাপি হয়ে যাবে। দেখো বেগুনি একটু হালকা হলে ওটা তো এমনি গোলাপি হয়ে যায়। আর কপারের বিশেষ কোনো বর্ণ নাই, এটারও বিশেষ কোনো কিছু নাই, ইটের মতো লাল যে ক্যালসিয়াম ও সবুজ হয়ে যাবে কোবাল্ট ব্লুর ক্ষেত্রে। কোবাল্ট ব্লুর ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম আয়ন হালকা সবুজ শিখা দিবে, আর খালি চোখে যদি দেখি ওটা ইটের মতো লাল বর্ণ দিবে, এটা মাথায় রাখবা। এবার হচ্ছে আয়নিক যৌগের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতার সংজ্ঞা, আয়নিক যৌগের দ্রাব্যতা বলতে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে ওই যৌগের পানিতে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ অথবা মোল পরিমাণকে বোঝানো হয়। এত হাবিজাবি মনে রাখা লাগবে না, প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ অথবা মোল পরিমাণকে বোঝানো হয়, এইটুক দেখবা। এইটুক দেখলে ওটা দ্রাব্যতার সংজ্ঞা দাগায় দিয়ে চলে আসবা। যেমন এখানে বলছে মোল এককে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 1.05 × 10⁻⁵। দেখো মোল পার লিটার, প্রতি লিটার দ্রবণের মোল পরিমাণ, হ্যাঁ একক মাথায় রাখবা, প্রতি লিটার দ্রবণের মোল পরিমাণ। তো সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে এই পরিমাণটা হচ্ছে 1.05 × 10⁻⁵। আর এখানে হচ্ছে একটা সূত্র আছে যৌগের দ্রাব্যতার, এটা সচরাচর আসে না, তারপরেও দিলাম। দেখো মোল পার লিটারের ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে দ্রবের ভর মোল এককে আর হচ্ছে লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। মোল পার লিটারটাই আপাতত মাথায় রাখলে চলবে, গ্রাম পার লিটার লাগে না। এবার হচ্ছে দ্রাব্যতার নির্ভরশীলতা। দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? আয়নিক যৌগের দ্রাব্যতা হচ্ছে 3টা বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। এটা কিন্তু পরীক্ষায় আসে, এই 3টা দিয়ে আরেকটা দিয়ে বলে দিবে যে হচ্ছে দ্রাব্যতা কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়। তো অনেকে আছে ওই 9টা দেখবে না, না দেখে হচ্ছে বলবে প্রশ্নে ভুল আছে, 3টার যে কোনো একটা দাগায় দিয়ে চলে আসবে। ওটা করলে হবে না, প্রশ্ন পুরোটা আগে পড়তে হবে, জিজ্ঞাসার চিহ্ন পর্যন্ত যাইতে হবে, তারপরে বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে। তারপর এখানে বলছে যে হচ্ছে লবণের দ্রবণ থেকে ক্ষারকীয় মূলকে যখন অধক্ষেপের কথাটা দেখি আমরা এখন, যে দেখা গেল আমি একটা লবণ নিলাম, ওটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ হবে নাকি অসম্পৃক্ত দ্রবণ হবে নাকি সম্পৃক্ত দ্রবণ হবে, ওটা আমরা কিভাবে বুঝবো? তো দেখা হয় হচ্ছে তোমার প্রথমে মোলার ঘনমাত্রার গুণফল, যেটাকে আমরা বলি হচ্ছে কেআইপি। কেআইপির উপরেই সবকিছু মূলত নির্ভর করে। দেখা গেছে কেআইপি যদি বেশি হয় তখন সেটা হচ্ছে অতিপৃক্ত, বেশি মানে কি অতি, এমনি মনে থাকে, বেশি মানে অতি। তো কেআইপি যখন বেশি হবে তখন ওটা হবে হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, আর কেআইপি যখন কম হবে তখন এটা হবে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, মানে কম হয়ে গেছে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। এবার হচ্ছে আয়ন শনাক্তকরণ। কোন হচ্ছে যৌগ দিয়ে কোন আয়নকে শনাক্ত করা হয় আর সেটা কি বর্ণ দেয়, এটা একটু মনে রাখতে হয়। যেমন আমি যদি সোডিয়াম প্লাস হচ্ছে শনাক্ত করতে যাই, আমার লাগবে হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। বাংলাটার ক্ষেত্রে এই সংকেতটা একটু বেশি করে দেখবা, দরকার হলে মনে না থাকলে হচ্ছে লিখে লিখে তারপরে প্র্যাকটিস করবা। সংকেতটা দেখে যাতে হচ্ছে বসায় দিতে পারো, কারণ বাংলার থেকে সংকেতই বেশি দেয় বেশিরভাগ পরীক্ষায়। তো সোডিয়াম প্লাস হচ্ছে শনাক্ত করার জন্য লাগে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। অ্যামোনিয়াম প্লাসের জন্য আমরা নেই হচ্ছে নেসলার দ্রবণ। অ্যামোনিয়াম প্লাসের জন্য নেসলার দ্রবণ, এটা এইভাবে মাথায় রাখতে পারো। অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন ন, নেসলার দ্রবণেও ন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ফেরাস আয়নের ক্ষেত্রে পটাশিয়াম ফেরিস আয়নাইড।
ফেরাসের ক্ষেত্রে পটাশিয়াম ফেরিসায়ানাইড, ফেরিকের ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, মিল আছে। আর সোডিয়াম হচ্ছে কি বর্ণ দিবে? সাদা বর্ণ দিবে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেটে, সোডিয়াম সাদা বর্ণ দিবে। অ্যামোনিয়াম প্লাস তোমার নেসলা দ্রবণে বাদামি বর্ণ দিবে। ফেরাস যে আয়নটা ওটা হচ্ছে গাঢ় নীল বর্ণ দিবে, আর ফেরিক আয়নটা হচ্ছে বাদামি বর্ণ দিবে। এটা একটু মাথায় রাখবা। এবার হচ্ছে গুণগত বিশ্লেষণে সাধারণ ল্যাবরেটরির পদ্ধতি সমূহ। এই টপিকের প্রথমে আছে হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড। এখন বিশুদ্ধতা, কোনো একটা কেমিক্যাল তুমি নিলা, এখন ওটা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ ওটা জানার জন্য আমার কিছু মানদণ্ড আছে নির্দিষ্ট, যেগুলো ঠিকঠাক থাকলে আমরা বুঝতে পারি যে না এই প্রোডাক্টটা হচ্ছে বিশুদ্ধ। তো কি কি দেখতে হয়? স্থির গলনাঙ্ক, স্থির স্ফুটনাঙ্ক, কঠিন পদার্থের কেলাস গঠন, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। হ্যাঁ, আপেক্ষিক ঘনত্বও থাকতে পারে, আপেক্ষিক গুরুত্বও থাকতে পারে, দুটো একই জিনিস। আর হচ্ছে নির্দিষ্ট প্রতিসারাঙ্ক। এটা একটু মাথায় রাখবা, মুখস্থ করার দরকার নাই, দেখলেই পারবা। এখন দেখো, এটা মাথায় রাখার জন্য একটা শর্টকাট, যে প্রতি ক্লাস বয়েলের অপেক্ষায় গেল। হ্যাঁ, তোমার দেখো, বয়েল দিয়ে হচ্ছে মনে রাখবা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ক্লাস দিয়ে মনে রাখবা হচ্ছে কেলাস, অপেক্ষা দিয়ে মনে রাখবা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। হ্যাঁ, আর থাকে হচ্ছে নির্দিষ্ট প্রতিসরাঙ্ক, প্রতি দিয়ে মনে রাখবা হচ্ছে প্রতিসরাঙ্ক। ঠিক আছে। এখন দেখো, বিশেষ দ্রষ্টব্য, ভেজালযুক্ত কঠিন যৌগের গলনাঙ্ক সাধারণত হচ্ছে 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। দেখো সেলসিয়াস, হ্যাঁ, এখানে কিন্তু ফারেনহাইট দিয়ে তোমাদের কনফিউজ করে দিতে পারে। তো এটা মাথায় রাখবা যে ভেজালযুক্ত কঠিন যৌগের গলনাঙ্ক সাধারণত 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, মানে কমে যায় কঠিন যৌগের গলনাঙ্ক। আর বলছে অবিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। মাথায় রাখবা, কঠিন আর হচ্ছে তরল, কঠিনের ক্ষেত্রে কি হবে? গলনাঙ্ক 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে, আর তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। গোলানো যাবে না, কঠিন তরল, এটা মাথায় রাখতে হবে। এখন দেখো, কঠিন যৌগের হচ্ছে বিশুদ্ধীকরণের জন্য আমরা কি কি পদ্ধতি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কেলাসন, আংশিক কেলাসন, ঊর্ধ্বপাতন, স্টিম পাতন বা বাষ্পপাতন, দ্রাবক নিষ্কাশন, আর হচ্ছে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি। তরল যৌগের বিশুদ্ধীকরণের ক্ষেত্রে পাতন, আংশিক পাতন, স্টিম পাতন, নিম্নচাপ পাতন, সমস্ফুটন পাতন, দ্রাবক নিষ্কাশন, এগুলো ব্যবহার করতে এমনি মাথায় রাখবা, মুখস্থ করার দরকার নেই। আর গ্যাসীয় বিশুদ্ধীকরণের জন্য হচ্ছে শোষণ পদ্ধতি, তরলীকরণ পদ্ধতি, আর হচ্ছে আংশিক পাতন। এটা মনে রাখলেই হবে শুধু একটু একটু। আর এখানে বলছে উপরোক্ত বিশুদ্ধকরণ পদ্ধতি সমূহ যৌগের নিম্নোক্ত ভৌত ধর্মের উপর নির্ভর করে। এটা লাগবে না, উপরের টুকু শুধু একটু মাথায় রাখার চেষ্টা করবা, মুখস্থ করার দরকার নেই। এখন দেখো, কেলাসন বা স্ফটিকীকরণ কি কি ক্ষেত্রে প্রয়োগ করা হয়? শিল্পক্ষেত্রে চিনি উৎপাদন করার জন্য হচ্ছে তোমার কেলাসন বা স্ফটিকীকরণ। চিনি দেখতে কিরকম? স্ফটিকের মতো হয় না চিনি দেখতে, গোল গোল। তারপর দেখো, জৈব যৌগ বিশোধন করার ক্ষেত্রে তোমার কেলাসন বা স্ফটিকীকরণ ব্যবহার করা হয়। আর ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে বিশুদ্ধ কেলাস রূপে হচ্ছে মিশ্রণ থেকে পৃথক করার জন্য কেলাসন। দেখো, কেলাস রূপে, এটা এমনি মনে থাকবে, কেলাস রূপে কেলাসন বা স্ফটিকীকরণ ব্যবহার করা হয়। দেখো, ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে বিশুদ্ধ কেলাস রূপে মিশ্রণ থেকে পৃথক করা, কেলাস রূপে মিশ্রণ থেকে পৃথক করা, এটা মনে রাখলে কেলাসন এমনি মনে থাকবে, কেলাস কেলাসন মনে থাকে। এরপর হচ্ছে আংশিক কেলাসন। আংশিক কেলাসন হচ্ছে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? চিনি বা সুগার শিল্পে প্রাথমিকভাবে কেলাসিত চিনিকে এর জলীয় দ্রবণ থেকে আংশিক কেলাসন প্রক্রিয়ায় অপদ্রব্য থেকে দূর করা হয়। এতে চিনির কেলাসের আকার বৃদ্ধির সাথে চিনির মিষ্টতাও বৃদ্ধি পায়। চিনির মিষ্টতা বৃদ্ধি পায় হচ্ছে আংশিক কেলাসন করার পরে। ঠিক আছে, আংশিক কেলাসনের পরে হচ্ছে চিনির মিষ্টতা বৃদ্ধি পায়, এটা মনে রাখবা। এরপর হচ্ছে সাধারণ পাতন। এটা ব্যবহার করা হয় হচ্ছে কোনো মিশ্র তরল পদার্থের উপাদান সমূহের স্ফুটনাঙ্কের ব্যবধান যখন 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, বেশি হলে সাধারণ পাতন পদ্ধতিতে এদের আলাদা করা সম্ভব। যখন 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে স্ফুটনাঙ্কের ব্যবধান কোন একটা মিশ্র তরল, ধরো পানি আর কেরোসিনের কথাই আমি বলি, তো পানি আর কেরোসিন এই দুইটার স্ফুটনাঙ্ক যদি 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন হচ্ছে ওই দুইটা আলাদা করার জন্য হচ্ছে আমরা সাধারণ পাতন ব্যবহার করে থাকি। এখন আমরা দেখবো হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতন হচ্ছে কি কি ক্ষেত্রে প্রয়োগ করা হয়? পেট্রোলিয়ামের বিশোধনের ক্ষেত্রে,
আলকাত্রার বিভিন্ন উপাদান পৃথকীকরণের ক্ষেত্রে আংশিক পাতন ব্যবহার করা হয়। তারপরে লঘু তেল হতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন বেনজিন, টলুইন প্রভৃতি পৃথকীকরণের ক্ষেত্রে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন বেনজিন, টলুইন লঘু তেল হতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পৃথকীকরণের জন্য আংশিক পাতন ব্যবহার করা হয়। এরপর চিনির গাজন পদ্ধতিতে প্রাপ্ত তরল থেকে অ্যালকোহলীয় পানীয় উৎপাদন। চিনির গাজন পদ্ধতিতে প্রাপ্ত তরল থেকে যখন আমরা অ্যালকোহল উৎপন্ন করি তখন আংশিক পাতন ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে রেকটিফাইড স্পিরিট উৎপাদনের ক্ষেত্রে, কেরোসিন পৃথকীকরণের ক্ষেত্রে আংশিক পাতন প্রয়োগ করা হয়ে থাকে। এরপর দেখো নিম্নচাপ পাতন। গবেষণাগারে অনেক তরল পদার্থে দ্রুত ও সন্তোষজনক পাতন করা সম্ভব। এইভাবে দ্রুত যখন আমরা গবেষণাগারে কোনো কিছুর পাতন করতে যাই তখন নিম্নচাপ পাতন করে থাকি। তারপর সাবান শিল্পের স্পেন্টলাই হতে বিশুদ্ধ গ্লিসারিন সংগ্রহ করা। সাবান শিল্পের স্পেন্টলাই হতে বিশুদ্ধ গ্লিসারিন সংগ্রহ করা, এটা ভালো মতো মনে রাখবা নিম্নচাপ পাতনের ক্ষেত্রে। আর চিনি শিল্পে আখের রসকে গাঢ় করার জন্য নিম্নচাপ পাতন ব্যবহার করা হয়। এরপর স্টিম পাতন। সুগন্ধি তেল হতে উপাদান সংগ্রহ, উদ্ভিদ হতে প্রয়োজনীয় তেল সংগ্রহ, লেমন গ্রাস থেকে সাইট্রাস নামক সুগন্ধি। স্টিম পাতনের ক্ষেত্রে তেল কথাটা মাথায় রাখবা, তেল দেখলে স্টিম পাতন দাগায় দিবা। তারপরে বলছে দুটি সমাণুর মধ্যে অধিক উদ্দায়ী সমাণুকে পৃথকীকরণ যেমন অ্যারোমেটিক যৌগের অর্ধ সমাণুকে বাষ্পপাতন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যারোমেটিক যৌগের অর্ধ সমাণুকে বাষ্পপাতনের ক্ষেত্রে তোমার আংশিক পাতন স্টিম পাতন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে অ্যানিলিনের বিশোধন বাষ্পপাতনের সাহায্যে করা হয়। অ্যানিলিনের বিশোধন বাষ্পপাতনের সাহায্যে করা হয়ে থাকে। এরপর আসবে সমস্ফুটন পাতন। এটা উদাহরণগুলো লাগবে না, এটা দরকার নাই। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে দেখো কর্পূর, ন্যাফথালিন, আয়োডিন, বেনজোইক অ্যাসিড প্রভৃতি কঠিন বস্তুকে অনুদ্দায়ী ভেজাল মিশ্রণ থেকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধন করা হয়ে থাকে। এগুলা না সব উদ্দায়ী পদার্থ, তুমি যদি এগুলোকে তাপ দেয় এগুলো উড়ে যায়, তাপ দেওয়াও লাগে না। দেখো ন্যাফথালিনের ক্ষেত্রে কি হয়, জামা কাপড়ের মধ্যে আমরা ন্যাফথালিন রেখে দেই না, তো এমনি এমনি ওটা উড়ে চলে যায়, ওটা উদ্দায়ী পদার্থ। তো উদ্দায়ী পদার্থগুলোকে যখন আমরা কোনো একটা মিশ্রণ থেকে আলাদা করতে চাই তখন ঊর্ধ্বপাতন পদ্ধতি ব্যবহার করে থাকি। এবার দ্রাবক নিষ্কাশন। নারিকেলের শ্বাসের গুঁড়া থেকে নারিকেল তেল নিষ্কাশন। তারপরে শস্য বীজ থেকে সুগন্ধি তেল নিষ্কাশন। মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো লাল রং নিষ্কাশন। সব ঘরের জিনিসপাতি। দেখো নারকেল তেল একটা দ্রাবক না, মানে তেল একটা তরল পদার্থ না, তো দ্রাবক তোমার বেশিরভাগ কি হয়, তরল পদার্থগুলোকে আমরা দ্রাবক বলি। দ্রাবক দ্রবণ যখন পড়ি তখন পানি, চিনি, এটা এই উদাহরণটা বেশি ইউজ করা হয়। তো ওই ক্ষেত্রে পানির যে তরল পদার্থ ওটাকে তো আমরা দ্রাবকই বলি। তো এখানে নারকেলের শ্বাসের গুঁড়া থেকে নারকেলের তেল একটা দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে আলাদা করে। তারপর শস্য বীজ থেকে সুগন্ধি তেল, এটাও। মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো লাল রং যেটা, সেটাও দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে আলাদা করা হয়। আর ধানের তুষ ও চাউলের গুঁড়া থেকে ভোজ্য তেল, যেটা রাইস অয়েল বলে, ওটাকে দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে আলাদা করা হয়। এখন দেখো ওইখানে তো অনেক ডিটেলস ছিল, ওইগুলো ওইভাবে অত মনে রাখা সম্ভব না। তো এখানে আংশিক পাতনের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা আপেল স্পিরিট। আংশিক পাতনের ক্ষেত্রে আমার মনে রাখবো আপেল স্পিরিট। আতে আলকাত্রা, পেতে পেট্রোলিয়াম, লতে লঘু তেল, স্পিরিটে রেকটিফাইড স্পিরিট। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আয়োডিনের কার্বন মাথায় রাখবো। আয়োডিন, কাতে কর্পূর, বতে বেনজোইক অ্যাসিড, নতে নেফথলিন, এটা মাথায় রাখলেই হবে। এবার আসবো ক্রোমাটোগ্রাফিতে। ক্রোমাটোগ্রাফি কিছু স্পেসিফিক যেমন এই বিজ্ঞানীটার নাম একটু মাথায় রাখতে পারো, যে 1903 সালে রুশ বিজ্ঞানী মিখাইল সোয়েট উদ্ভিদ থেকে রঙিন পদার্থ পৃথক করার জন্য ক্রোমাটোগ্রাফি উদ্ভাবন করছে। ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য এটার দুইটা সাম্যাবস্থা থাকে, একটা স্থির, একটা চলনশীল। আর ক্রোমাটোগ্রাফির সবকিছু দুই প্রকার। যদি জিজ্ঞেস করে যে ক্রোমাটোগ্রাফির দশা কয় প্রকার, দুই প্রকার। সাম্যাবস্থা কয়টা, দুইটা। দাগায় দিয়ে চলে আসবো। এখন ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগ। ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগের ক্ষেত্রে দেখো এখানে বলছে দুই প্রকার, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। অধিশোষণের যে আরো দুইটা যে প্রকারভেদ, ওইটাও দুই প্রকার, কোলাম ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। আর বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফিও দুই প্রকার, পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। জাস্ট নামগুলো মাথায় রাখবা। আর দশা, এই যে মাধ্যমও দুইটা দেখো, স্থির মাধ্যম, চলনশীল মাধ্যম। এখন দেখো স্পট এক্সাম। তো প্রথম প্রশ্ন ইলেকট্রনের নামকরণ করেন কে? স্টোনি। কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম? একটা পারমাণবিক ব্যাসার্ধ আর একটা পারমাণবিক ব্যাস। 1 × 10⁻⁸ সেন্টিমিটার। হ্যাঁ, একক মাথায় রাখবা।
সবগুলাই সেন্টিমিটারে দেওয়া আছে, তো প্যাচ লাগার সম্ভাবনা কম। এখানে বলছে কোন মৌলটার স্থায়ী আইসোটোপ আছে। প্রকৃতিতে দুইটা মৌলই ছিল যেটার স্থায়ী আইসোটোপ আছে, একটা হচ্ছে সোডিয়াম ছিল আর একটা গোল্ড ছিল। এটা সোডিয়াম। আর অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত? বাচ্চা কাচ্চাদের প্রশ্ন। এটা হচ্ছে 8। তো আজকের মতো এখানেই তোমাদের ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা রইল।